কবি ববিদের আরেকজন ভাই ছিল অভি, যার ভালো নাম যুবরাজ। সে ছিল কবির যমজ ভাই। তাকে দেখতে অবিকল তারই মতন। দীপার সঙ্গে অভির পরিচয় ছিল বলতেই সকলে প্রতিবাদ করে ওঠে। মঞ্জিরের কাছে পাওয়া ছবিটা প্রমাণ হিসেবে সকলের কাছে রাখলাম। ধাপে ধাপে রহস্যভেদ শুরু হলো। একটা জন্মদিনের পার্টিতে অভি দেখেছিল দীপাকে, আর দেখেই অভি দীপার প্রেমে পড়ে গিয়েছিল। আমি সান্নাল বাড়ির সবাইকে বললাম দীপার যাতায়াতের পথে অভি তাকে বিরক্ত করত, অশ্লীল কথা বলতো, নানান রকম ভাবে উত্তক্ত করতো দীপাকে। আমার প্ল্যান কাজে লেগে গেল। অভির নামে বলা খারাপ কথাগুলো সহ্য হলো না কবি। কবি তখন বেপরোয়া বলে দীপার জন্যই তার ভাই সুইসাইড করেছিল। কি জানেন আপনি আমার ভাইয়ের ব্যাপারে? কতটুকু জানেন? হ্যাঁ, আমার ভাইকে না মাটিতে নিতর দেওয়াটা পড়ে থাকতে দেখেছি আমি, মর্গে নিয়ে গেছি আমি, পোস্টমর্টম রিপোর্টটা দেখেছি আমি। কথা বলছে, কথা বলছে। কি অন্যায় করেছিল আমার ভাইটা? শুধু আপনার মেয়েকে ভালোবেসেছিল, খুব বড় অন্যায় করে নিয়েছিল না? সব অভিমান অপমান নিয়ে চলে গেল আমার ভাইটা, মরে গেল, মরে গিয়ে শান্তি পেল। ভালোবাসা শান্তি পেয়েছে। আপনি জানেন যেদিনকে ওই ওনাদের মেয়ের সাথে আলাপ হয়েছিল না, আমাকে ফোন করেছিল, খুব খুশি হয়ে ফোন করেছিল রাত্রিবেলা, গলা দিনে ওর খুশি উপচে পড়ছিল। জানিস তো ভাই, ও না একদম আলাদা, একেবারে আলাদা। মানে ওই যাকে বলে আউট অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে ওর কথা শুনলে, ওকে দেখলে আমি না কিরকম একটা মনে হয় যে অন্যরকম মানুষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, একেবারে যেন একটা ভালো মানুষ হয়ে যাচ্ছি। একটু বাড়াবাড়ি করছিস না? কদিন দেখেছিস মেয়েটাকে? এই, কোনো বাড়াবাড়ি নয়, কোনো বাড়াবাড়ি নয়। তুই ওকে দেখ না, না ভাই, তুই কিন্তু ওর দিকে তাকাবি না। বাবা, এখন থেকে এত পজিটিভ? হ্যাঁ, চিন্তা করিস না, আমারও তো সময় নেই সব দেখার। দেখে মেয়ের সাথে তোর আলাপ হয়েছে? হ্যাঁ, না মানে আলাপ মানে ওই আমি হ্যালো বললাম, ও হ্যালো বললো, তারপর মিষ্টি করে হাসলো, আর তারপরে জানিস তো ভাই, ও কি বেশ বললো, বুঝলাম না। কত মেয়ে ছিল, কিন্তু না ওর দিকেই চোখ যাচ্ছিল। ভাই, একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি না ওকে ছাড়া বাঁচবো না। এই 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 সাবধান, তুই তো ভালো মতন ফেসেছিস মনে হচ্ছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখ, এই সুন্দরী মেয়েরা না খুব ডেঞ্জারাস হয় কিন্তু। তুই যখন বলছিস যে মেয়েটাকে নাকি ব্যাপক দেখতে, একটু খোঁজ নিয়ে দেখ ওর কোনো প্রেমিক টেমিক আছে কিনা, নয়তো পরে দেখবি। থাকুক থাকুক, আই ডোন্ট কেয়ার। ভাই, আমি না ওকে বিয়ের প্রস্তাব দেব। কি বলছিস, একেবারে বিয়ে? হ্যাঁ। তুই তোকে প্রপোজও করিসনি? বিয়ে করে প্রেম, আর আমি তোকে ভালোবাসি। আমার না সবকিছুই ওকে নিয়ে। আমি বলি কি, একটু সময় নে, একটু ভালো করে বোঝ, দুজন দুজনকে আগে চেন, তারপর নয়। ওসব বোঝাবুঝি পরে হবে, ও খারাপ হতে পারে না। ভাই বলছি, তুই আমার বউকে বৌদি বলবি তো? খুশিতে গদগদ হয়েছিল সেদিন। তার কয়েকদিন পরে কলেজ চলে গেছিল। বোকা ছিল তো, খুব বোকা, গিয়ে ডাইরেক্ট প্রপোজ করে দিয়েছিল। দীপা, চিনতে পারছো? না, চেনার কি কথা? হ্যাঁ, না, হ্যাঁ, ওই পিয়ার জন্মদিনে আলাপ হয়েছিল তোমার সাথে। আমি যুবরাজ, এটা তোমার জন্য।
বারণ করেছিলাম ওকে, বলেছিলাম সব দিক দেখে এগো, শুনলো না তো আমার কথা। ওই মেয়েটার রূপে পুরো হিপনোটাইজড হয়ে গেছিল, হিপনোটাইজড। আর মেয়েটা মেয়েটা কি করলো? হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করছি, সবাই এই মহান ব্যক্তিকে একটু মনোযোগ দিয়ে দেখো। ইনি হলেন দ্য গ্রেট মিস্টার রোমিও, উর্ফে কলির কেষ্ট, উর্ফে ফরহাদ, উর্ফে মজনু। আর তোমরা যে যে রোমান্টিক গল্প, উপন্যাস বা ফিল্মস দেখেছো, তার একটা মিলিত নমুনা। তাই এই নমুনার ইন্ট্রো আমাদের কেন দিচ্ছিস? দীপা, এটাকে আমাদের হাতে ছেড়ে দে, একটু মজা রাজা করি। তা কাকা বাবু, সরি 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 রমিদা, দীপা এতদিন আমাদের কাউকে পাত্তাই দিল না, আর আপনি দুম করে এসে প্রপোজ করে দিলেন। বুকের পাটা আছে বস আপনার। আচ্ছা গাইজ, বলো তো আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগবে? পাশে গিয়ে দাঁড়াবো? এই যে পাশে এসে দাঁড়ালাম, এবার বলো কেমন লাগছে? আরে এ তো দেখছি পুরো বাদর গলায় মুক্তোর মালা, क्या जोड़ी है यार। আই, তোরা এরকম ভাবে বলিস না। দেখতে পাচ্ছিস না বেচারার কত হার্ট হচ্ছে? মুখটা দেখ পুরো লাল হয়ে গেছে। তবে ওনার উচ্চাশয়ের কিন্তু প্রশংসা করতেই হয়। আই মিস্টার হোয়াটএভার, নিজেকে কখনো আয়নায় দেখেছো? তোমার এইটা ঠিক কিরকম দেখতে সেটা জানো? আচ্ছা, ডু সামথিং, আজকে বাড়িতে গিয়ে নিজেকে একবার আয়নায় দেখবে। ঠিক জুতোর চুকতলার সাথে নিজের মুখের অনেক সিমিলারিটি পাবে। তারপর আমি ওকে ফোন করেছিলাম, ফোন তোলেনি। খুব চিন্তা হচ্ছিল, খুব সহজ সরল ভাই তো আমার, খুব বোকা ছিল। তারপর নিজেই ফোন করলো আমাকে, ফোন করে কাঁদছিল, ভাবাও করে কাঁদছিল। ভাই ভাই শুনছিস? ও আমাকে আমাকে অভি, অভি, অভি দেখ, এসব মাথার মধ্যে রাখার কোনো দরকার নেই। অভি ভুলে যা। কি করে ভুলে যাব ভাই, কি করে ভুলে যাব? ওরা তো সবাই সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে। ওরা জানিস ভাই, ওরা আমাকে, আমি তো দীপাকে ভালোবেসেছিলাম, আর ও আমাকে, আমি আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, শোন শোন, আমার অভি, অভি শান্ত হ, তুই আমার কথাটা শোন। দেখ, একটা কোথাকার মেয়ে কে কি বললো সেটা নিয়ে এত পাত্তা দেওয়ার তো কোনো দরকার নেই। জানিস ও ও আমাকে কি, আমাকে নিয়ে কিভাবে হাসছিল? হ্যাঁ, আচ্ছা ভাই, আমি কি তুই কুচ্ছিত? হ্যাঁ, আমাকে বললো আয়না মুখ দেখতে। হ্যাঁ, আমি যেন অভি, অভি, আমি বুঝতে পারছি তোর খারাপ লাগছে, কিন্তু দেখ অভি, এটা নিয়ে এত ভেঙে পড়ার কিছু নেই, বুঝতে পারছিস? আচ্ছা শোন, তুই কি কালকে ফ্রি আছিস? আমি কালকে কলকাতা আসছি। না না না, অভি, অভি, তুই আসবি না, তুই আসবি না। আমি মুখ কাউকে দেখাবো না। তুই আসবি না, শুনছিস ভাই? তুই আসবি না, তুই কিন্তু আসবি না। আমি খারাপ, তুই আসবি না। আমি কাউকে মুখ দেখাবো না। অভি, অভি,
হ্যালো ও এরপর 4 দিন পর পুলিশের ফোন আসে। ওই নিজের ফ্ল্যাটে গলায় দড়ি। অভি মারা যাবার পরই দীপাকে শিক্ষা দেবার ব্যাপারটা তোমার মাথায় আসে। আমার বিশ্বাস তুমি তখন থেকেই প্ল্যান করতে শুরু করো। প্রথমে তুমি খুঁজে বার করো দীপাকে, তারপর তখন জানতে পারো যে দীপার বাবা মা ওর বিয়ের জন্য সম্বন্ধ দেখছে। তখন ববির সাথে ওর বিয়ে ঠিক করে পুরনো প্রতিশোধ নেবার একটা। না 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 না, তা কি করে হবে? ববের সঙ্গে দীপার বিয়ে তো সম্বন্ধ করে হয়েছিল। ঠিক বলেছেন মাসিমা। আচ্ছা সঞ্জীব বাবু, আপনি বলুন তো এই বিয়ের সম্বন্ধটা কিরকম করে হয়েছিল? সম্বন্ধটা ওনাদের দিক থেকে এসেছিল। ঠিক বলেছেন। আমার অনুমান এই সম্বন্ধ, বিয়ে সবকিছু কবির প্ল্যান। কবি চেয়েছিল যে কোনো প্রকারে দীপাকে এ বাড়িতে আনতে। আচ্ছা বিয়ের আগে আপনারা কবিকে কতবার দেখেছেন? না না, আগে তো আমরা কখনো ওকে দেখিনি। শুনতাম ও নাকি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে, সেই জন্য বিয়ের সময় পর্যন্ত আসেনি। কি এক বাইরে সেমিনারে না কোথায় গেছিল। খুব স্বাভাবিক, ওর পক্ষে আত্মগোপন করে থাকাটাই তো উচিত। দীপা যদি বিয়ের আগে ওকে একবার দেখতো তাহলে তো এ বিয়েতে কোনোদিনও রাজিই হতো না। দীপাকে এ বাড়িতে বউ করে আনার উদ্দেশ্য একটাই ছিল কবির, অভির মৃত্যুর প্রতিশোধ নেওয়া। আজগুবি গপ্প। আপনি তখন থেকে একটা আজগুবি গপ্প বলে চলেছেন। অত বছর আগে কি হয়েছিল তার জন্য এখন শোধ নেবার কি থাকে? নিশ্চয়ই কিছু থাকে শোধ নেবার। কবি যেভাবে কথা বলছে তাতে পরিষ্কার যে এখনো দীপার সম্পর্কে অনেক রাগ পুষে রেখেছে মনে মনে। আর শুধু কবি নয়, এবারের অনেকেরই দীপার সম্পর্কে বেশ ভালোই রাগ ছিল। আমরা যাকে আগে থেকে কোনোদিন চিনতামই না তার উপর রাগ পুষে রাখবো কেন? অদ্ভুত কথা বলছো পরমাবতী তুমি। এবার অদ্ভুত আমরা বাজে মুখতে শুরু করেছো। আমাদের ভাইয়ের মৃত্যুটাকে খেলো করে তুমি দীপা মা বাবার কাছে মহান হতে চাইছো। এই রাগ পুষে রাখা, এই কথাটা তোমার মন গড়া। দীপার মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা তাই নাকি? তোমরা দীপাকে ক্ষমা করে দিয়েছিলে? বাবা এত মহান তোমরা। দীপার সাথে বিয়েটা কোইন্সিডেন্স ছিল। তাই নাকি? এটা একটা কোইন্সিডেন্স ছিল? হ্যাঁ কোইন্সিডেন্স ছিল। তুমি জানতো না আমাদের বাড়ির লোকেরা কত ওকে ভালোবাসতো, কত আদর যত্ন করে রেখেছিলাম আমরা ওকে। তাহলে তোমাদের ছোট বোন আমাকে কেন বললো দীপার মৃত্যুটা মেজদা নয়, মেজদার শোধ? কি বোঝাতে চেয়েছিল আমাকে বলো ঋতিকা? তুমি আমায় মন্দিরে এটাই তো বলতে এসেছিলে, যা ঘটেছে সেটা মেজদার মারা যাওয়ার শোধ? তুমি আমাকে পুরো কথাটা গুছিয়ে বলতে পারোনি। তোমার ছোটদা সেখানে চলে এসেছিল আর তুমি সেখান থেকে ভয় পালিয়ে যাও। বলো আমি 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 ঠিক বলছি তো? এই কথাটাই বলতে এসেছিলে তো তুমি? বলো। তুই তুই বলেছিস ওদেরকে এসব কথা? ঘরসত্য বিভীষণ, লজ্জা করে না? লজ্জা করে না বাড়ির নামে বদনাম করতে? ক্ষতি চাস দাদাদের তুই? বল এক্ষুনি মিথ্যা কথা বলেছিস? যা বলেছিস সব মিথ্যা বল। বল মিথ্যে কথা। রিনা, রিনা ছেড়ে দাও। রিনা, মেরে মুখ বন্ধ করার চেষ্টাটাও কিন্তু একটা অন্যায়। বাড়িতে একটার পর একটা ক্রাইম হয়ে যাচ্ছে, ও সেটা শুধুমাত্র বন্ধ করার চেষ্টা করেছে, আমাদের সাহায্য করেছে। একটা মিথ্যে ঢাকার জন্য তোমরা সবাই মিলে তখন থেকে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছ। কি ক্রাইম? কিসের ক্রাইম? দীপা যেটা করেছে সেটাকে ক্রাইম বলে, সেটাকে অপরাধ বলে। না বলে না। দীপা যেটা করেছে সেটাকে অপরাধ বলে না। দীপা কি করেছিল? ও একটা ছেলেকে খারাপভাবে অপমান করেছিল। আর তোমাদের ভাই অভি সে কি করেছিল? তার হঠাৎ দীপাকে পছন্দ হয়ে গেল,
সে সোজা চলে গেল দীপার কাছে, গিয়ে তাকে একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। অদ্ভুত ব্যাপার, একটা মেয়েকে চেনে না, জানে না, তার সম্পর্কে কিচ্ছু জানে না, তাকে হঠাৎ করে এরকম একটা কথা বলে দিল। সে কোন অধিকারে? হঠাৎ করে একটা মেয়েকে গিয়ে কেউ এরকম একটা কথা বলতে পারে? যদি তার বলার সাহস থাকে, তাহলে মেয়েটা যদি উল্টে তাকে অপমান করে, সেই অপমানটা সহ্য করার ক্ষমতাও তার থাকা উচিত। কেউ গিয়ে কাউকে বিয়ের প্রস্তাব দিলেই যে তাকে সেটা মেনে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি মানছি দীপা খুব খারাপভাবে অপমান করেছিল অভিকে, কিন্তু অভি যেটা করেছিল সেটাও তো ঠিক না। বাহ, ভালো ব্যাখ্যা দিলে তো। একজনের অপমানে একজন সুইসাইড করলো, আর যে মরে গেল সে তো মরে গেল, আর যে যার জন্য সুইসাইড করলো তার কোনো দোষ নেই। আর দোষটা হলো মৃত লোকটা। আর এই অহংকারী মেয়ের কোনো শাস্তি নেই। এইভাবে বিচার হয় না। ওকে শাস্তি পেতেই হতো শাস্তি। তাহলে তুমি স্বীকার করছো যে তোমরা দীপাকে শাস্তি দিয়েছো? তুমি আর কবি মিলে দীপাকে চরম শাস্তি দিয়েছো তোমরা। এই বিয়ের নাটকটা করেছো, এই সব তোমাদের প্ল্যান। স্বীকার করছো তো? হ্যাঁ, তাই নাটক। দীপার এই শাস্তিরই প্রাপ্য। তুমি আমার কাছে কবে ধরা পড়ে গেছিলে জানো কবি? যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে এই তদন্ত বন্ধ করার অনুরোধ নিয়ে। মুখ ফসকে তুমি একটা কথা বলে ফেলেছিলে, তোমার মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি বলেছিলে দীপার শরীরটা যেরকম সুন্দর, ওর মনটাও সেরকম সুন্দর। দীপার শরীরটা সুন্দর, এই কথাটা খুব কানে লেগেছিল আমার। নিজের ভাইয়ের বউয়ের সম্পর্কে এরকম একটা কথা তুমি বললে কি করে? সেদিনই আমার মনে হয়েছিল দীপার প্রতি কোনো সম্মান নেই তোমার। পরের দিন যখন শ্মশানে দীপার বন্ধুদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম দীপার নাকি বিয়েতে একটা ব্যাপারে আপত্তি ছিল। কি নিয়ে আপত্তি ছিল আপনারা কিছু জানেন? না, কিছু বলেনি তো। তাছাড়া আমার মেয়েটার তো কাউকে পছন্দই হতো না, তাই ভেবেছিলাম ওটা একটা ওই রকমই কোনো ব্যাপার, তাই গুরুত্ব না দিয়ে ওর বিয়েটা আমি ঠিক। বিয়ের পর এ বাড়িতে কবিকে দেখে দীপা নিশ্চয়ই খুব অবাক হয়েছিল। তখন সে কি করেছিল আমি জানি না, তবে এটা আমি জানি যে এই সংসারটাকে সে খুব ভালোবেসেছিল। আপনাদের সকলের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু সে তো জানতো না তলে তলে তার প্রতি প্রতিশোধ নেবার পরিকল্পনা চলছে। সুযোগটা দীপা নিজেই করে দিল। সে জিদ ধরল লক্ষ্মী পুজোর ভোগ রান্না করবে। প্রথমে ঠিক ছিল যে ওই আপনাদের রান্নাঘরে স্ল্যাবের উপরেই রান্না করা হবে। গ্যাস নিয়ে আসা হলো। গ্যাস নিয়ে একটা সমস্যা, এরকম একটা নাটক তৈরি করা হলো। গ্যাস নাকি লিক করছে, গ্যাসের গন্ধ পাচ্ছে একমাত্র কবি, অথচ আর কেউ পাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। তারপর ঠিক হলো যে স্ল্যাবের উপরে নয়, মাটিতে বসে দীপা ভোগ রান্না করবে। তারপরে ভোগ রান্নার হলুদের মধ্যে মিশিয়ে দেওয়া হলো এই সাংঘাতিক বিস্ফোরক, পিক্রিক অ্যাসিড। আমার ধারণা এই ব্যাপারে বাড়ির আর কেউ কিছুই জানতো না, কি হতে পারে বা কি হতে চলেছে। তোমাদের প্ল্যান মতন ঠিক সময় হাড়ির বিস্ফোরক বার্স্ট করলো, তার থেকে গ্যাস সিলিন্ডার, আর তার থেকে হলুদের শিশি। সারা রান্নাঘরে ওইভাবে হলুদ ছিটিয়ে থাকতে দেখে আমার প্রথম সন্দেহ হয়। বাস, অনেকটাই ধরে ফেলেছেন, অনেকটাই বুঝে গেছে। শুধু একটাই ভুল করছেন ডিটেকটিভ পরমা মিত্র, সেটা হচ্ছে এই গোটা প্ল্যানটাই আমার সাথে কেউ ছিল না। এই পুরো প্ল্যানটা আমার একার। দীপাকে খুঁজে বার করার প্ল্যান আমার, দীপার সাথে
ববির বিয়ে দেওয়ার প্ল্যানটা আমার। দীপাকে মারার না, আমি দীপাকে মারতে চাইনি। বিশ্বাস করুন, দীপাকে আমি মারতে চাইনি। আমি চেয়েছিলাম দীপার এই মুখটা, যেটা নিয়ে ওর এত গর্ব, সেটাকে পুড়িয়ে নষ্ট করে দিতে। হ্যাঁ, মারতে আমি চাইনি, আমি মুখটা নষ্ট করতে চেয়েছিলাম। আর আমি এটাও চেয়েছিলাম যে ওই মুখটা নিয়ে ও যেন সারা জীবন আমাদের বাড়িতে থেকে যায়। ওটাই হবে আমার শোধ। মারতে আমি চাইনি। আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন।